ফের আরো একবার বড় খবর সামনে নিয়ে আসবো আপনাদের। বড় এক নির্দেশিকা, যে নির্দেশিকার সামনে আসে আবার নতুন করে চাঞ্চল্য তৈরি হবে। ফের সীমান্তের ওপার থেকে কি হামলার ছক? বড় প্রশ্ন, কারণ ভারতে হামলার ছক পাক জঙ্গি গোষ্ঠীর। 22 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর 2025-এর মধ্যে হামলার ছক। পাকিস্তানের এক জঙ্গি গোষ্ঠী হামলার ছক কষছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে এমনটাই তথ্য উঠে আসছে। পাক সন্ত্রাসবাদী হামলার ছকের সতর্ক বার্তা আইবির তরফে। একদমই তাই, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ, নতুন করে সীমান্তের ওপার থেকে হামলার ছক। আর এই খবরে এখন উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে সতর্কতামূলক সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ ভারতে আবারও হামলার ছক করছে কি তাহলে পাক জঙ্গি গোষ্ঠী। এবং যে সময়টা বলা হচ্ছে 22 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর, অর্থাৎ চলতি বছরে, এই সময়টাকে নাকি জঙ্গিরা বেছে নিয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে যে রিপোর্ট এসছে, সেই রিপোর্টে এমনই তথ্য সামনে আসছে। মণিময়, পাক সন্ত্রাসবাদী হামলার ছকের যে সতর্কবার্তা ইতিমধ্যে আইবি বা গোয়েন্দা কর্তাদের কাছে এই মুহূর্তে রয়েছে অনেকগুলো বিষয়, কারণ দেশের সমস্ত এয়ারপোর্ট, এয়ার স্ট্রিপ, সেখানে বিভিন্ন জায়গায় এয়ার স্টেশন, সেখানে সব সতর্কতা জারি করা হয়েছে। অবশ্যই এই যে সতর্ক বার্তা এক এক করে সামনে এসছে, সতর্ক বার্তায় দ্বিতীয় সতর্ক বার্তা আরও একবার জানাই আপনাদেরকে। যেটা বলা হচ্ছে মূলত এই সতর্ক বার্তা সামনে আসবার পর দেশের সমস্ত এয়ারপোর্ট, এয়ার স্ট্রিপ, এয়ারফিল্ড, সেখানে হাই অ্যালার্ট এই মুহূর্তে জারি করা হয়েছে। এবং এই হাই অ্যালার্ট থাকবার পর স্বাভাবিকভাবেই নির্দেশিকা যে জায়গায় এসছে তাতে এয়ারফোর্স স্টেশন, হেলিপ্যাড, হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গোয়েন্দা রিপোর্টের পর বিসিএএস নির্দেশিকা জারি করে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের আওতাধীন বিসিএএস দেশের বিমানবন্দর, হেলিপ্যাড, এয়ার স্ট্রিপ সতর্কবার্তা সেখানে গিয়েছে। এছাড়াও ফ্লাইং স্কুলের যে প্রশিক্ষণ কেন্দ্র, সেখানেও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ শর্মিষ্ঠা। একদমই তাই, কারণ একেবারে তড়িঘড়ি একেবারে সতর্ক বার্তা এসে পৌঁছেছে। এবং এই যে সময়, এই সময়টাকে বেছে নেওয়া হচ্ছে। তাহলে তুমি দেখো সেপ্টেম্বর, অক্টোবর, এই সময়টা বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা উৎসবের মরশুম থাকে। আর কোথাও এই বছরের শেষ ভাগে একাধিক যে ফেস্টিভ মোড থাকে, অর্থাৎ এই সময়টায় কি কোথাও হামলা হতে পারে। ভারতে হামলার ছক পাক জঙ্গি গোষ্ঠীর। আর দেশের বিমানবন্দরগুলির ক্ষেত্রে বিশেষ করে হাই অ্যালার্ট করা হয়েছে, যেমন ব্যুরো অফ সিভিল এভিয়েশন অফ সিকিউরিটি। তারা বলছে দেশের বিমানবন্দর, হেলিপ্যাড, এয়ার স্ট্রিপকে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে কোনো রকম অসাবধানতা সেখানে দেখা হবে না। আর এবার তৃতীয় নোটিশ, যে নোটিশ এই মুহূর্তে সামনে এসছে, কি কারণে ফের হামলার ছক? বড় প্রশ্ন। এবং পেহেলগাঁও জঙ্গি হামলার পর অপারেশন সিন্দুর, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। একদমই তাই। আর অপারেশন মহাদেব, একদিকে অপারেশন সিন্দুর আমরা দেখেছি, অন্যদিকে অপারেশন মহাদেবে পেহেলগাঁওয়ে হামলাকারী 3 জঙ্গি খতম হয়েছে মণিময়। আর এরপরে কি ফের নতুন করে পাক জঙ্গি গোষ্ঠীগুলি হামলার ছক করছে? খুব ভ্যালিড একটা প্রশ্ন, কারণ ভারতের স্বাধীনতা দিবসের সময়ের মধ্যে হামলার এই ছক কি তাহলে ইতিমধ্যে এঁটে ফেলেছে পাক জঙ্গি গোষ্ঠীগুলো? পাকিস্তানের মদতেই জঙ্গি গোষ্ঠীর হামলার পরিকল্পনা করছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠছেই। অবশ্যই এই বিষয় নিয়ে আজকে আলোচনায় যেতে হবে শর্মিষ্ঠা আমাদেরকে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। স্যারকে স্বাগত জানাবো। এবং একই সঙ্গে এটাই প্রশ্ন, এমন একটা সময়কে বেছে নেওয়া হচ্ছে যখন ফেস্টিভ মুড শহরে, শুধু শহর নয়, খুব গুরুত্ব রাখে এই সময় থেকে এই সময় পর্যন্ত। কিভাবে দেখছেন বিসিএএস এর এই রিপোর্ট? মণিময়, আমাদের দেশে অ্যাপ্রক্সিমেটলি 487টা এয়ারপোর্ট অথবা এয়ার স্ট্রিপ যাই বলো আছে। তার মধ্যে 35টা এয়ারপোর্ট হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা আপনি যেটা বললেন, ইটস আ ভেরি বিজি এয়ারপোর্ট। প্রায় 35টা এয়ারপোর্ট, তার মধ্যে 100 আরো এই 487 এর মধ্যে 87-র মধ্যে 106টা এয়ারপোর্টে কমার্শিয়াল ফ্লাইট রোজ ল্যান্ড করে অথবা টেক অফ করে। এটা হচ্ছে টোটাল এয়ারপোর্ট। এই 487 এয়ারপোর্ট আর এয়ারফিল্ডের মধ্যে বহু এয়ারপোর্ট আছে যেটা এয়ারফোর্স কন্ট্রোল করে। এবং আমাদের যে যুদ্ধ বিমান যেগুলো বিমান থাকে, সেই যুদ্ধ বিমানগুলো সেখানে থাকে। ফর এক্সাম্পল বাগডোগরা, সেখানে কিন্তু কমার্শিয়াল ফ্লাইটের সঙ্গে সঙ্গে তার সংলগ্নে আমাদের এয়ারফোর্স ফাইটার প্লেনসও ওইখানে হ্যাঙ্গারে থাকে। তো সেই জায়গায় দেখতে গিয়ে নিশ্চিতভাবে বিসিএস এই সেপ্টেম্বর থেকে অক্টোবর, 2 অক্টোবর অব্দি যেই নির্দেশিকা জারি করলো, নিশ্চিতভাবে কোনো গোয়েন্দা বিভাগ, এক্সটার্নাল এজেন্সি, র অথবা আইবি থেকে অথবা অন্যান্য কোনো ইন্টারন্যাশনাল আমাদের এজেন্সিস যেগুলো আছে, এটা মিলিটারি ইন্টেলিজেন্স হোক অথবা অন্যান্য এজেন্সি হোক,
আরো এজেন্সি আছে, সবগুলো আমি বললাম না, তাদের মাধ্যম থেকেই এই খবরটা বিসিএস পেয়েছে এবং সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করেছে। এবং এই সতর্কতা বিসিএস জারি করার আগে নিশ্চিতভাবে আমি শিওর যে হোম মিনিস্ট্রি এটার মধ্যে একটা মিটিং করেছে। ওরা মনে করলো যে এটা পুরো দেশে সবাইকে, সাধারণ নাগরিকদের জানানো উচিত। একটা কি করলো যে অ্যাকোয়েন্টেন্স করে দিল, সবার কাছে খবরটা পৌঁছে দিল, তো সবাই সতর্ক হয়ে থাকবে। তার সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট অথরিটি তো নিশ্চিতভাবে সিআইএসএফ যে এয়ারপোর্ট অথরিটির মেইন যে দোয়ারগুলো, যে গেটগুলো কন্ট্রোল করে, তাদের কন্ট্রোল থাকতে হবে। আইবি আরো বেশি সজাগ থাকতে হবে। আইবি প্রত্যেকটা এয়ারপোর্টে আশেপাশে ভেতরে আইবির একটা করে এলিমেন্ট থাকে, এবং পিসিএস যে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি, যে প্রত্যেকটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে যারা এই সিকিউরিটি দেখাশোনা করে, সেটা বম্ব স্কোয়াড হোক অথবা সিকিউরিটি হোক অথবা মেইন গেট হোক, এই কমপ্লিট সিকিউরিটি অ্যাপারেটাস বিসিএস এই নির্দেশিকা জারি করলো। আমার মনে হয় মণিময় এইটাকে জানিয়ে দিল পুরো দেশকে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। কর্নেল চৌধুরী, একেবারে আরো একটা প্রশ্ন, যেটা কোথাও মনে হচ্ছে যে আমরা দেখলাম কেন্দ্রের তরফ থেকে বারবার বলা হয়েছে যে অপারেশন সিন্দুর শেষ হয়নি এখনো, অন্যদিকে অপারেশন মহাদেবে দেখলাম 3 জঙ্গিকে একেবারে নিকেশ করা গিয়েছে। কোথাও কি তারপর থেকে হামলার এই ছক, অর্থাৎ ওপারের থেকে যে এই জঙ্গি মদত, শুধু তা না হামলার ছক যে হতে পারে তার একটা আগাম আঁচ করা যাচ্ছিল? দেখুন, মোল্লা মুনির যখন ওখানে সমস্ত এটার ব্যাঙের ছাতা দেখলে হবে না, ব্যাংটাকে দেখতে হবে। ব্যাং থাকলেই ব্যাঙের ছাতা হবে। তো এই যে ব্যাং, আমি ব্যাঙই বলছি, মোল্লা মুনির এই পাকিস্তানের হচ্ছে সেন্ট্রাল ফোকাল পয়েন্ট। যতদিন ও থাকবে অথবা আইএসআই থাকবে, এই ঘটনাক্রমে ঘটনাগুলো থাকবে। কারণ জঙ্গি সংগঠন, এই আপনি যেটা বললেন যে এই বিভিন্ন যে এই সংস্থা, তাদের রিসোর্সেস, তাদের অ্যামিনেশন, আর্মামেন্ট কে পৌঁছয়, তারা তো টাকা পেতে হবে, তো ফান্ডিং করতে গেছে। ফান্ডিং আসছে আইএসআই এবং পাকিস্তান আর্মির থেকে। তারা কোথা থেকে ফান্ডিং পাচ্ছে? এই বিভিন্ন ধরুন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, যেটা পাকিস্তানের উন্নয়নের জন্য পাঠাচ্ছে, সেখান থেকে একটা বড় অংশ টাকা এইগুলোতে ইউজ হয়। তার সাথে আমি বারবার বলি, ডলার অ্যান্ড ড্রাগ প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। সো ডলার কোথাও না কোথা থেকে আসছে, এবং ড্রাগ যে একটা বড় ড্রাগ মাফিয়া, সেখান থেকে যে প্যারালাল ইকোনমি চলছে, সেই টাকাও আসছে। এই যে অবৈধ টাকা, সেটা কমপ্লিট এই জঙ্গি সংগঠনগুলোকে মেনটেন করতে, পুষতে, মেনটেনের দিকে আরো ভালো কথা হচ্ছে পোষা। মানে দুধ দিয়ে সাপকে যে পুষলে সে সাপ তো ওদিকেও মারবে এদিকেও মারবে, সেটা সময়ের অপেক্ষা। একটা বিষয় একটু বুঝি, কারণ আমরা অপারেশন সিন্দুর করেছি, তারপরে এরা সাহস পাচ্ছে কোত্থেকে, মানে এই ধরনের পরিকল্পনা করবার? আমি যেটা বললাম মণিময়, যে কোয়াড্রা যদি আমরা এই অ্যানিমেলটাকে জানি, এই জন্তুটাকে জানি, অথবা অক্টোপাস, তার বহু শেকড় বাকড় আছে। শেকড় বাকড় কাটতে পারে, লঞ্চ প্যাড ওড়ানো যায়, এলইটি অথবা জেইএম এর মুরিদকে অথবা ভাওয়ালপুরে যে হেডকোয়ার্টার, সেটাকে উড়িয়ে দেওয়া যায়। কিন্তু আমি যেটা বললাম, মূল জায়গা যে কোয়াড্রার মাথাটা অথবা অক্টোপাসের মাথাটা যতক্ষণ না গুড়িয়ে দিয়ে থেতলে দেওয়া হবে, এই অ্যাক্টিভিটি গুলো চলতে থাকবে। টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, এই যে জিয়া ডক্টরিন, আমি বারবার বলি এই কথাটা, সেইটা যতক্ষণ না এই ডক্টরিন কোথা থেকে এসেছে, আর্মির থেকে এসেছে, পাকিস্তান আর্মি, পাকিস্তান আইএসআই, তারাই কন্ট্রোল করে পুরো পাকিস্তান। এটা জঙ্গি সংগঠনকে উড়িয়ে দেওয়া অথবা তাদের হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়া, আমাদের দেশের কিছু লোক কিছু সময় হাততালিতে খুশি হবে, কিন্তু মূল যেখান থেকে আসছে, মূলটা আসছে হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী, যার হেড এখন মোল্লা মুনির, যাকে বিরিয়ানি এবং কাবাব খাওয়াচ্ছে আর একজন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ডেকে। পাকিস্তান রাষ্ট্রের কোনো হেড নয়, যে প্রাইম মিনিস্টার নয়, প্রেসিডেন্ট নয়, একটা আর্মি চিফ ছিল, তাকে ডেকে যখন প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প যখন তাকে মধ্যাহ্নভোজে ইনভিটেশন দিচ্ছে এবং বিরিয়ানি এবং কাবাব খাওয়াচ্ছে, আর মানে দের ইজ সামথিং রং। তো সেই জায়গা থেকে আপনি যদি আরো এর মধ্যে গভীরে যান,
এই দুদিন আগে একটা আমরা বিজ্ঞপ্তি দেখেছি, একটা নির্দেশিকা দেখেছি পাকিস্তানে, সেখানে একটা যখন আলোচনা হচ্ছে, এই মোল্লা মনির বলছে আমরা পশ্চিম থেকে ভারতবর্ষকে অ্যাটাক করবো না, যদি ভারতবর্ষকে কোনোভাবে ব্লিড করতে হয় অথবা কোথাও জঙ্গি সংগঠনের মাধ্যম দিয়ে অ্যাটাক করতে হয় অথবা সরাসরি অ্যাটাক করতে হয়, তারা আমরা পূর্ব দিক থেকে করবো, যেটা বাংলাদেশ এখন দরজা খুলে দিয়েছে। মোল্লা মনিরের পুরো টিম এখন বাংলাদেশে আছে। আমি আপনি যখন কথা বলছি তারা অলরেডি প্ল্যান করছে, ট্রেনিং দিচ্ছে। এই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের এই বলিষ্ঠ রোহিঙ্গাদের নিয়ে তাদের ট্রেনিং বহুদিন হচ্ছে, 8-9 মাস ধরে ট্রেনিং চলছে। কিরম ভাবে আইআইডি ব্লাস্ট করতে হয়, কিরম ভাবে ওয়েপন চালাতে হয়, কিরম ভাবে গিয়ে কোনো টার্গেটকে অ্যাটাক করতে হয়, যেমন কাসাব আজমালকে যেরকম ভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল, একইভাবে এটা হয়তো শিওরন যাচ্ছে। আমি বলছি এই ঘটনা ঘটবে। মোল্লা মনিরকে যতদিন না সরানো হবে ততদিন, কিন্তু মোল্লা মনিরকে সরালে 3-4 বছর শান্তি থাকবে, আবার ওরম একটা লোক আসবে, আবার ঘটনা। তো যতদিন পাকিস্তান থাকবে, যতদিন মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে, যতদিন মার্কিন যুক্তরাষ্ট্র ডলার দেবে, ততদিন ড্রাগ মাফিয়া চলবে, টাকা আসবে, ফান্ডিং হবে জঙ্গি সংগঠনে, কারণ ওদের আর কোনো টেরর ইজ দ্য সাবজেক্ট, যে পাকিস্তানের ইন্টারনাল হচ্ছে টেরর এক্সপোর্ট করা, আর কিছু এক্সপোর্ট না। একেবারেই মানে এটাই জায়গা তৈরি হয়েছে যে ওপার থেকে ওপার পার থেকে কোনো রকমের হামলার ছকে কোনো অব্যাহতি নেই, একটানা অবিরাম এই প্রচ্ছন্ন মদ তুস্কানি লাগাতার নতুন করে হামলার ছক কষা হচ্ছে। অনেক ধন্যবাদ কর্নেল চৌধুরী সময় দেওয়ার জন্য, সুন্দর বিশ্লেষণের জন্য। ফিরল বিরতির পর কি কারণে ভারতে ফের হামলার ছক, বড় প্রশ্ন, যেটা শর্মিষ্ঠা কিছুক্ষণ আগে তুমি বলছিলে। এখন পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অপারেশন সিন্দুর, পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। অপারেশন মহাদেব, সেখানে পেহেলগাঁওয়ে হামলাকারী 3 জঙ্গিও খতম। এরপর কি ফের পাক জঙ্গি গোষ্ঠীর হামলার ছক? আর যে সময়টা বেছে নেওয়া হচ্ছে খুব উল্লেখযোগ্য শর্মিষ্ঠা। একদমই তাই, কারণ যেই সময়টায় এখনো পর্যন্ত কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটিগুলো একদম শেষ করে ধূলিসাৎ করে দেওয়ার পরও আবারও নতুন করে মাথা চারা দিচ্ছে ওপার থেকে, আবারও সেই হামলার যে একটা ছক সুপরিকল্পিতভাবে সেটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করছে তারা। কিন্তু এটাই প্রশ্ন যে কি কারণে ভারতীয় হামলার ছক, আমরা এই মুহূর্তে আলোচনায় অংশ নেব এবং আমাদের সঙ্গে অবশ্যই যোগ দিয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস দা, আমরা আলোচনায় স্বাগত জানাবো। এবং যেটা সব থেকে ভ্যালিড প্রশ্ন, ইতিমধ্যে সমস্ত বিমানবন্দরগুলিকে সতর্ক করা হচ্ছে 22শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত যে সময়টা বলে দেওয়া হয়েছে, হঠাৎ করেই হামলার ছক কি মনে করছেন? দেখুন, হঠাৎ করে কোনো হামলার ছক হয় না, এটা দীর্ঘস্থায়ী একটা হামলার ছক। এবং ইন্ডাস্ট্রি অফ টেরোরিজমটাকে বারবার করে আমরা অ্যাড্রেস করতে ভুল করছি, আমরা বারবার করে ধরছি এটা শুধু পাকিস্তানের দ্বারা ঘটিত কোনো বিচ্ছিন্ন ঘটনা, এরকম নয়। এটা একটা ইন্ডাস্ট্রি অফ টেরোরিজম, যে ইন্ডাস্ট্রি অফ টেরোরিজমটা কন্টিনিউয়াস প্রজেক্ট প্রসেসের মধ্যে দিয়ে চলে, কারণ তাদের কন্টিনিউয়াস ফান্ডিং আসতে থাকে। আমরা যে জিনিসগুলোকে ধ্বংস করে দিয়েছিলাম সেই জিনিসগুলো হচ্ছে তাদের কিছু ঘাঁটি, তাদের কিছু স্কুল অফ থট, তাদের কিছু স্কুল অফ ট্রেনিং। কিন্তু সেই যে ঘাঁটিগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি, সেই ঘাঁটিগুলোর অল্টারনেট ঘাঁটিগুলো তৈরি করার জন্য প্রপার ফান্ডিং, প্রপার রিহ্যাবিলিটেশন এবং প্রপার লজিস্টিক সাপোর্ট তাদের দেওয়ার জন্য বহু স্পন্সরসরা বসে আছে। তারা কখনো কর্পোরেট, কখনো এমন কোনো গভর্নমেন্ট যারা আমাদের এগেনস্টে কাজ করতে অন্য লোককে স্থায়ীভাবে পয়সা করে দিয়ে চলেছে। এবং পাকিস্তান হচ্ছে এমন একটা সয়েল যেখানে এই ধরনের ঘটনা বা এই ধরনের প্র্যাকটিস গুলো করা কোনো নতুন ব্যাপার না। সুতরাং সেইখানে আবার নতুন করে কিছু স্কেল অফ থট তৈরি হচ্ছে, যারা বারংবার ভারতবর্ষকে আরো বেশি প্রেসারে, আরো কোনো একটা ভাবে কিছু একটা ঘটিয়ে নিজের রেলেভেন্স তৈরি করার চেষ্টা, যাতে করে ভারত পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি এবং ন্যাশনাল সিকিউরিটি ওয়াইজ আবার কিছু ইন্টারন্যাশনাল প্রেসারের সম্মুখীন হয়, আবার কিছু ইন্টারনাল প্রেসারের সম্মুখীন হয়। এই পরিস্থিতিগুলো হচ্ছে মানে প্রেসারাইজড বাই সামওয়ান। আপনি যেরকমটা বলছেন, মানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যগুলো, ভারতকে চাপে ফেলার কৌশলের জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা মনে হচ্ছে এই মুহূর্তে। তাহলে না, আমি কোনো দেশের নাম নেব না উইদাউট এনি প্রুফ, তবে এইটুকুনি কথা আমি বলতে পারি যে ভারতবর্ষের যে একটা 360 ডিগ্রি গ্রোথ রেট হচ্ছে, বা ভারতবর্ষের একটা যে গ্রোথ ডাইনামিক্স তৈরি হচ্ছে, সেই 360 ডিগ্রি যে ডাইনামিক্স এর মধ্যে পলিটিক্স আছে, ডিপ্লোমেসি আছে এবং সেখানে অবভিয়াসলি মিলিটারি ডিসিপ্লিন আছে। এই সবকটা জিনিসকে ধাক্কা দেওয়ার জন্য, বিভিন্ন প্রকারের ধাক্কা দেওয়ার জন্য বিভিন্ন প্রকারের
চ্যালেঞ্জের সম্মুখীন করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টাগুলোর মধ্যে যেমন এরম আছে যে যেখানে আমাদের বিভিন্ন রকম ভাবে ডিপ্লোম্যাটিক্যালি প্রেসারাইজ করা হচ্ছে বাই ইউজিং ওয়েপন্স লাইক ট্যারিফ, সেরকম আমাদের বিভিন্ন জায়গাকে বিভিন্ন টেরিটরিতে প্রেসারাইজ করার চেষ্টা করা হচ্ছে বাই হেল্পিং আওয়ার এনিমিজ। আই মিন লিগালি এনিমি নয়, বাট আমাদের টেরিটোরিয়াল যারা কম্পিটিটরস তাদের, পাকিস্তান বাংলাদেশের মতো দেশগুলোকে যারা দিনের পর দিন ভারতের বর্ডার লাইনে নাশকতার প্ল্যান করছে যেখানকার এখনকার অ্যাডমিনিস্ট্রেশন। আবার তৃতীয় জিনিস যেটা ঘটছে সেটা হচ্ছে বারংবার সেই দেশগুলোকে আমরা দেখতে পাচ্ছি রিভাইভ করার ফান্ড তৈরি দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে তারা তাদের মতো করে তাদের প্রস্তুতি নিতে পারুক। একটা দিক দিয়ে দেখতে গেলে বিশ্বকে তারা শান্তির বার্তা দিচ্ছে, অন্য দিক দিয়ে দেখতে গেলে বিশ্বকে অশান্তি করার জন্য যা যা জিনিস দরকার সেই সব জিনিস সযত্নে তাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা নিয়ে নিয়েছে। তাহলে সুভাষিস দা, ভারত এবার যে লক্ষ্যে এগোবে সেটা আরো ডিভাস্টেটিং হতে পারে কি? দেখো, একটা জিনিস হচ্ছে আমার আত্মীয় স্বজনকে তো আমি ছোটবেলা থেকে চিনি, বড় হয়েছি সে তাদের দেখে, সুতরাং আমি জানি তারা আমাকে কতটা ভালোবাসে আর কতটা ক্ষতি করতে চায়। আমরা সেভাবেই আমাদের নিজেদের ভাই বোন বন্ধু বান্ধব সেভাবেই তৈরি করে রেখেছি। সুতরাং ভারতবর্ষ এমন একটা দেশ নয় যে একটা প্লেন ঢুকে একটা বিল্ডিং ফেলে দেওয়ার জন্য বারবার কান্নাকাটি করে 20 বছর লাগে তাদের মেইন কম্পিটিটরকে চ্যালেঞ্জ করে দেওয়ার জন্য। সুতরাং ভারতবর্ষ এবং ভারতবর্ষের ইন্টেলিজেন্স হয়তো কথা কম বলে, হয়তো ভারতবর্ষ বারবার বলে ওঠে না মেক ইন্ডিয়া গ্রেট বিকজ উই নো উই আর গ্রেট। এবার যারা এই কথাগুলো বারবার বলে তাদের দেশে বিভিন্ন প্রকারের নাশকতা হয়ে চলে। আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে নাশকতার ক্যাপিটালের পাশে আমাদের নিঃশ্বাস দিতে হয়। সুতরাং আমরা জানি কিভাবে নিজের দেশকে বাঁচাতে হয়। হ্যাঁ, সেখানে বহু সাকসেস স্টোরি আছে যেটা এখানে টেলিভিশন চ্যানেলের সামনে বলা যায় না। প্রতিদিন ধরো আমি আর তুমি কথা বলছি, সেই সময় ভারতবর্ষের কোনো একটা বর্ডার লাইনে যাতে নাশকতা না হয় সেটা নালিফাইড হচ্ছে কোনো না কোনো একটা পৃথিবীর অংশে। এরকম প্রচুর সাকসেস স্টোরি ভারতবর্ষের ফোর্সেসদের আছে। সুতরাং আমরা জানি কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে এগুলোকে রিটেলিয়েট করতে হয়। বাট এটাও ঠিক যে আমাদের সচেতন হওয়া, স্বাভাবিকভাবে আমাদের প্রচন্ড কশাস হওয়া, তার কোনো জো নেই, তার কোনো সেকেন্ডারি থট নেই। সাধারণ মানুষকে, সাধারণ সিভিলিয়ান্সকে প্রচন্ড ভাবে সতর্ক হতে হবে। সেই সেন্স অফ রেসপন্সিবিলিটিটায় আমার কোথাও গিয়ে একটা ডাউট রয়েছে, বাট সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যাবাউট আওয়ার ফোর্সেস সেই ডাউটটা আমার নেই। শুভাশিস দা, এক্ষেত্রে দাঁড়িয়ে একটাই বিষয় জানার চেষ্টা করবো, যখনই কোনো জঙ্গি হামলার সতর্কতা আসে সেটা আমরা একটু সীমান্তের দিকে মূলত নজর রাখি, কিন্তু এক্ষেত্রে বিসিএসের কাছে মূলত সেখানে বিমানবন্দরগুলিকে মূলত কি টার্গেট করা হচ্ছে নাকি একটু নজর ঘোরানোর জন্য অন্য কোনো কৌশল? এই জায়গাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, সেরকম টার্গেট লিস্ট বা এরকম কথা তো কিছু আলোচনা করাটা উচিত হবে না আমাদের কারোর পক্ষেই। তবে এইটুকুনি আমি বলছি, সেন্স অফ রেসপন্সিবিলিটিটা আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনার মাধ্যমে, যে সেন্স অফ রেসপন্সিবিলিটিটা কোথাও আমাদের সাধারণ মানুষদের কাছে প্রচন্ড রকম ভাবে বর্তায়। যে মানুষটা ইউনিফর্ম পরে বর্ডারে লড়াই করছে, যে মানুষটা ইউনিফর্ম পরে সারা দিন ধরে আপনাকে বাঁচাবার চেষ্টা করছে, সেই মানুষটা চাইবে যে আপনিও নিজের পক্ষ থেকে একটা প্রচেষ্টা দেখান যেখান দিয়ে বোঝা যায় যে আপনি নিজেও বাঁচতে চাইছেন। কারণ বারংবার আমরা মানে চেষ্টা করি যে এমন একটা রাজ্যের বা এমন একটা রাষ্ট্রের প্রতিফলন ঘটাতে যে রাজ্যে বা রাষ্ট্রে সবাই খুব সিনসিয়ার, সেটা কিন্তু নয়। সাধারণ মানুষদের বারংবার বলছি যে একটু কোথাও গিয়ে খুব সতর্কতা হওয়াটা খুব দরকার। কারণ যে কোনো রকম ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু বিভিন্ন রকম প্ল্যানিং, প্রোগ্রামিং এবং বিভিন্ন রকম অর্গানাইজড অ্যালগরিদমকে কার্যকারী করার চেষ্টা করা হচ্ছে। তাই সাধারণ মানুষের চোখ কান নাক ভগবান ভেবেচিন্তেই দিয়েছে, ওটা একটু ব্যবহার করাটা খুব প্রয়োজনীয় এবং সব জিনিস ফোর্সের কাঁধে না ছেড়ে দিয়ে কিছুটা নিজের যান বাঁচানোর জন্য নিজের এফার্টটা দেওয়াটাও খুব আবশ্যক। একদম। অসংখ্য ধন্যবাদ সুভাষিস দা এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে। আর খুব স্বাভাবিক আলোচনায় এটাই হয়তো বার্তা, কারণ যে বার্তা সামনে এসছে আমাদের প্রত্যেককে ঠিক সেই জায়গায় এই বার্তাটা রাখতে হবে যাতে আমরা আরো এক্সপ্যান্ড করতে পারি এবং আমরা যাতে সতর্ক হতে পারি, অন্য কেউ সতর্ক একদমই। এবং শুভাশিস দাও যেরকমটা বললেন যে যেমন সীমান্তের রক্ষীরা যারা রয়েছেন তারা তো থাকছেন মণিময়, কিন্তু তারপরেও আমাদের দেশের নাগরিক হিসেবেও একটু প্রত্যেকে সজাগ ও সচেতন হয়ে থাকতে হবে এবং অবশ্যই আমাদের দেশের স্বার্থে, জাতীয় নিরাপত্তার স্বার্থে। আপাতভাবে 0 আওয়ার এখানে শেষ করব।